আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ভিডিও থাম্বনেল দেখেই অনেকেই বুঝতে পেরেছেন আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম বিষয় হচ্ছে বিএনপি 12ই ফেব্রুয়ারি একটি মামু ভাইগনা নির্বাচন করেছে। সেই মামু ভাইগনা নির্বাচনে তারা 200-র উপর আসন পেয়ে জয়লাভ করেছে। জয়লাভ করে তারা সরকার গঠন করেছে, আমরা সকলেই অবগত আছি। সরকার গঠনের পরপরই বাংলাদেশে কিছু ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে এই বিএনপি। সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল বিএনপি যে 7ই মার্চ এবং 15 আগস্টকে জাতীয় দিবস থেকে বাদ দেওয়া এবং 5ই আগস্ট এবং 16 জুলাইকে জাতীয় দিবসে অন্তর্ভুক্ত করা। শুধু তাই নয়, 7ই মার্চের দিন সারা বাংলাদেশের মধ্যে যেখানেই 7ই মার্চের ভাষণ লাগানো হয়েছে সেখানে 7ই মার্চের ভাষণ বন্ধ করে যারা লাগিয়েছে তাদেরকে মব করা হয়েছে, না হলে গ্রেপ্তার করা হয়েছে। বহির্বিশ্বে কিন্তু এই সকল বিষয় অবগত আছে। যেখানে 7ই মার্চের ভাষণকে বিশ্বের সকল দেশ স্বীকৃতি দিয়েছে, সেখানে এই সরকার 7ই মার্চের ভাষণকে বাংলাদেশ থেকে মুছে ফেলতে চাচ্ছে। আমরা ভুলে যাই কেন আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর তৈরি হয়নি, এই আওয়ামী লীগের হাতে বাংলাদেশের সৃষ্টি হয়েছে। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে এই বাংলাদেশকে স্বাধীন করা এত সোজা ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের পরেই মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে বাঙালি জাতি স্বাধীন হতে চলেছে। এই বাঙালি জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। কিন্তু বিএনপি সরকার কি করেছে, এখন আবার জিয়াবাদ প্রমোট করা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে। শেখ মুজিবের যত স্মৃতি আছে সকল কিছু মুছে দেওয়ার চেষ্টা করছে। ভাই, একটা জিনিস মাথায় রাখবেন, মানুষের মনে যেটা ধারণ করে সেটা কোনো স্মৃতি মুছে ফেলে, কোনো ভাষণ এর দিবসটা মুছে ফেলে, কোনো দিবস মুছে ফেলে মানুষের মন থেকে সরিয়ে ফেলা যাবে না। এটা রিয়েলিটি। কথা বুঝতে পেরেছেন? জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে যেটা ওনার অবদান ছিল এটাও কেউ অস্বীকার করে না, কিন্তু বঙ্গবন্ধুর যে অবদান ছিল সেটাও অস্বীকার করা যাবে না। আপনি যেমন নেগেটিভ কাজগুলোর সমালোচনা করবেন, ইতিহাসে তো এই সকল নেতাদের ভালো কাজও আছে, সেগুলোরও আপনারা ভালো কথা বলবেন। আমরা কি করি, সরকার পতনের পরপর আওয়ামী লীগ আসলে শুধু শেখ মুজিব নিয়ে পড়ে থাকি, এখন বিএনপি এসেছে জিয়াউর রহমানকে নিয়ে পড়ে আছে। আওয়ামী লীগ কিচ্ছু করে নাই, শেখ মুজিব কিচ্ছু করে নাই। শুধু তাই নয়, আমরা এই সকল বিষয়ে ফোকাস দিতে দিতে বাংলাদেশে যে 12টা বেজে যায়, বাংলাদেশে যে দ্রব্যমূল্য বেড়ে গিয়েছে, বাংলাদেশের মানুষ যে না খেয়ে মরছে, সেই কথাগুলো ভুলে যায়। অলরেডি বাংলাদেশে দুর্ভিক্ষ আসার অবস্থা তৈরি হয়েছে, সেটাও আমরা ভুলে গিয়েছি। যেমন শেখ হাসিনার আমলও কিছু সময় ভুলে গিয়ে শুধু শেখ মুজিব নিয়ে বিজি ছিল, এখন সেম বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে সেটা করা শুরু করে দিয়েছে। অলরেডি বাজারে গেলে বোঝা যায় দ্রব্যমূল্যের দাম ডাবল হয়ে গিয়েছে। দেশের মধ্যে তেল সংকট, দেশের মধ্যে অনেক দ্রব্যের সংকট আছে, সকল জিনিসের দাম ডাবল ভাবে বৃদ্ধি পাচ্ছে। গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। কিছুদিন পরে বিদ্যুৎ সংকট দেখা দিবে, সেই বিষয়ে আমাদের কোনো টেনশন নাই। আমাদের টেনশন হচ্ছে শেখ মুজিবকে বাংলাদেশের সকল বিষয় থেকে মুছে ফেলতে হবে, আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখতে হবে, ওই দিকে ফোকাস। এই সকল বিষয়ের সুযোগ নিয়ে ইন্ডিয়া তাদের খেলা অলরেডি ভিতরগতভাবে শুরু করে দিয়েছে। র মোটামুটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। খুব রিসেন্টলি দেখবেন ঈদের পরে জনবিস্ফোরণ ঘটবে। এই সরকার যতই ভালো দেখানোর চেষ্টা করুক, তারেক জিয়াকে মিডিয়া যতই ফেরেস্তা বানানোর চেষ্টা করুক, তার দলের নেতারা ফেরেস্তা বানানোর চেষ্টা করুক, যখন একটা ভুল করবে তখন বাংলাদেশের জনগণ বলবে এত বড় ফেরেস্তা এত বড় ভুল কিভাবে করলো। তখন আর ওই জনগণকে দমিয়ে রাখতে পারবে না এবং আওয়ামী লীগও রাজপথে নামার স্পেস পেয়ে যাবে। সে কারণে আমি বলছি আরেকটা সরকার পতনের গন্ধ পাওয়া যাচ্ছে এই সকল বিষয়ের কারণে। গন্ধ তো পাওয়া যাবেই এরকম কর্মকাণ্ড যদি করতে থাকে। মাত্র নতুন সরকার গঠনের পরে এখনো ভালোভাবে 2 মাস হয়নি, এখনই এই পরিস্থিতি। ইন্ডিয়ার কূটনীতিক চাপ অলরেডি শুরু হয়ে গিয়েছে। ইন্ডিয়ার সাথে শর্ত সাপেক্ষে কিন্তু ইন্ডিয়া থেকে ডিজেল আনতেছে। আমাদের যে মেরুদণ্ড নেই সেটা আমরা আরো আগেই ক্লিয়ার হয়ে গেছি, 2-3 দিন আগেই, যে এই সরকারের যে একেবারেই মেরুদণ্ড নেই। এই সরকার রাশিয়া থেকে তেল কিনবে, আমেরিকার অনুমতি নিচ্ছে। কেন ভাই? আমেরিকাকে আমাদের মা বাপ? আমেরিকার অনুমতি নিয়ে আমরা রাশিয়া থেকে তেল কিনতে হবে? এটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি। দেখেন,
আমরা বাইরের দেশ থেকে তেল কিনতে হলে আমেরিকার অনুমতি লাগে, এবং যে ইন্ডিয়াকে সারাদিন গালাগালি করি, এখন নিজের দেশের মোটর লাইন যেগুলো আছে এবং বাংলাদেশের ডিজেলের প্রয়োজন, সে সকল বিষয় মেটানোর জন্য আমরা ইন্ডিয়া থেকে ডিজেল আনতে হচ্ছে। সো ইন্ডিয়া ডিজেল না দিলে আমাদের বাংলাদেশ একেবারেই অবস্থা খারাপ হয়ে যাবে, নিজেরা মারামারি করে মরবো পেট্রোল পাম্পে গিয়ে। অলরেডি ইন্ডিয়া ডিজেল দেওয়ার পরও আরো ডিজেল চাচ্ছে এই সরকার, তারপরে বিভিন্ন পেট্রোল পাম্পে মারামারি হচ্ছে তেলের সংকটে। তার মানে দেখেন আমাদের এই সরকারের যে একেবারে মেরুদণ্ড নেই, আমেরিকার উপর নির্ভর এবং ইন্ডিয়ার উপর আরো বেশি নির্ভর হয়ে গিয়েছি। ইন্ডিয়ার ডিজেল দেওয়া ছাড়া কোনো গতি নেই, শুধু ডিজেল না, আর অনেক দ্রব্যের প্রয়োজন হবে বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য, না হলে যে কোনো মুহূর্তে দুর্ভিক্ষ আসবে। আরে ভাই, ইন্ডিয়া যে কোনো দ্রব্য দিলেও তারপর টাকা না থাকলে কিনবে কোথা থেকে? ইন্ডিয়া দেখেন অনেক কিছু বাকি দিচ্ছে, এখনো আদানির টাকা বাকি আছে বিদ্যুতের, সে টাকা এখনো দেওয়া হয়নি। আদানি যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়, ইন্ডিয়া যদি ডিজেল দেওয়া বন্ধ করে দেয়, আরো অনেক দ্রব্য যেগুলা বাংলাদেশ ইন্ডিয়া থেকে আমদানি করে সেগুলো বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ না খেয়ে মরবে বাংলাদেশের মানুষ। এগুলা 5 আগস্ট পরবর্তী সময় এই সকল টোকাইরা বুঝে নাই, চাপাবাজি করে করে জনগণকে ব্রেনওয়াশ করেছে। দিল্লি না ঢাকা, এখন আর চাপাবাজি চলে না, এখন শুধু দিল্লি আর দিল্লি, ঢাকার কথা ভুলে গিয়েছে। আবার এদিক দিয়ে আমেরিকারও পা চাটতে হচ্ছে, আমেরিকারও পা চাটে, ভারতেরও পা চাটে, পাকিস্তানেরও পা চাটে। মানে এই সরকারের কোনো মেরুদণ্ড না, শুধু পা চাটির উপর আছে। শেখ হাসিনা জাস্ট নিজেদের বাংলাদেশের স্বার্থে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো রেখেছিল, ইন্ডিয়ার দালাল বানিয়ে দিয়েছে। শেখ হাসিনা পাকিস্তানেরও পা চাটা নাই, আমেরিকারও পা চাটা নাই, ইন্ডিয়ারও পা চাটা নাই, বরং ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো থাকার কারণে বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়নি। এই ডিজেলের যে পাইপ ট্রেনটা করেছিল, ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো থাকার কারণে করতে পেরেছিল, আর সেই কারণে আজকে সে বেনিফিট আজকে বাংলাদেশের মানুষ পাচ্ছে। বিএনপি সরকার আর প্যারাতে পড়তে হচ্ছে না, শেখ হাসিনার করা ডিজেলের পাইপলাইন দিয়ে ডিজেল আনা হচ্ছে। শুধু তাই নয়, পরমাণু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনার আমলে করা হয়েছে, সেখান থেকে জাতীয় বিদ্যুৎ গ্রিডে এই জুন মাসে বিদ্যুৎ যুক্ত হবে। সকল কিছু তো শেখ হাসিনার করে যাওয়া, জাস্ট রেডিমেড করে গিয়েছে শেখ হাসিনা সকল কিছু। এখন এই সরকার রেডিমেড ভাবে এগুলো সবগুলা ক্যাশ করতেছে। এই সরকার দৃশ্যমান কিছু করে দেখানো লাগবেও না। মেট্রো রেল এই সরকার আরো 10 বছর থাকলে এরকম আরেকটা মেট্রো রেল করতে পারবে না। এই বিএনপি সরকার আরো 20 বছর থাকলে এরকম একটা পদ্মা সেতু করতে পারবে না। এই বিএনপি সরকার আরো 10 বছর থাকলে এরকম একটা রূপপুর পারমাণবিক কেন্দ্র করতে পারবে না। শেখ হাসিনার শাসন আমলে সারা বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, ওগুলা বিএনপি আরো 50 বছর থাকলেও করতে পারবে না। আর করাও লাগবে না, উন্নয়ন করতে করতে আর বাংলাদেশ উন্নয়নের কিছু নাই। জাস্ট অর্থনীতিটা এখন সচল রাখা প্রয়োজন, জাস্ট অর্থনীতিটা একটু চাঙ্গা রাখা প্রয়োজন, তাহলেই বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। যা যা প্রয়োজন বাংলাদেশের জন্য সকল কিছু শেখ হাসিনা করে গিয়েছে। তারপরও এই সরকারের শুরু থেকেই কিছু ভুল সিদ্ধান্তের কারণে আমার মনে হচ্ছে এই সরকারের পতন খুবই শীঘ্রই হয়ে যাবে। একদম হাইয়েস্ট গায়ে যুদ্ধ হলে 5 বছর তারা ক্ষমতায় থাকবে। 5 বছর পরে অটোমেটিক্যালি ভাবে জনগণের এত রোষানলে পড়বে, সাথে আওয়ামী লীগের কর্মীরাও থাকবে। অটোমেটিক্যালি ভাবে এই সরকারের নেতারা সকল কিছু বাদ দিয়ে বিদেশ পালিয়ে যেতে হবে। বিদেশ না পালালেও আওয়ামী লীগকে রাজনীতিতে এই 5 বছর ভিতর ফিরিয়ে এনে অটোমেটিক্যালি ভাবে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করেই আরেকটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিতে হবে। আর ফ্রি অ্যান্ড ফেয়ার ওই নির্বাচনে আওয়ামী লীগ অটোমেটিক্যালি ক্ষমতায় আসবে। আর ভারত তো ভালোভাবেই বুঝে গিয়েছে যে বাংলাদেশের দুর্বলতা কোথায়, আগে থেকেও জানতে, এখন তো ভালো করেই বুঝতেছে। কিচ্ছু দিবে না যদি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেয়, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আসতে না দেয়, না খেয়ে মারাবে বাংলাদেশের জনগণকে। সেই কারণে বাধ্য হয়েই হলো আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে হবে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। আর সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করা মানে আওয়ামী লীগ 100% ক্ষমতায় আসা। আগামীতে এই সকল বিষয় ঘটবে, এটা আপনারা লিখে রাখেন। সে কারণে আমি ক্লিয়ারলি বলে দিয়েছি, বাংলাদেশে গণ অভ্যুত্থান কিছু বছর পর পর হয়, 10 বছর, 15 বছর, 20 বছর পর পর হয়। এবার যদি বিএনপি আরো কিছু ভুল সিদ্ধান্ত নেয়, এরকম ফাও কিছু ডিসিশন নেয়, তাহলে আরো খুব তাড়াতাড়ি আরেকটি গণ আন্দোলন হতে যাচ্ছে। সেটা গণ অভ্যুত্থান না হলো এই সরকারের পতনের আন্দোলন হবে, এটা 100%। আশা করছি আমি এখানে যে সকল ছোটখাটো বিষয়গুলো আলোচনা করেছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন কি জন্য আমি এই কথাগুলো বলেছি। 7 মার্চের ভাষণ বাদ দেওয়া এটা নর্মাল বিষয় না, 15 আগস্ট দিবস হিসেবে বাদ দেওয়া এটা নর্মাল বিষয় না, এবং আওয়ামী লীগকে এভাবে কোণঠাসা করে রাখা, আওয়ামী লীগের নিরীহ কর্মীকে কন্টিনিউয়াসলি দমন নিপীড়ন করা, এটাও কিন্তু নর্মাল বিষয় না। একটা জিনিস আপনি কন্টিনিউয়াসলি অনেক বছর রাখতে পারবেন না একই রকম ভাবে, একটু স্পেস দিতে হয়। আওয়ামী লীগ ও বিএনপির উপর দমন নিপীড়ন করেছে, কন্টিনিউয়াসলি 16 বছর করে নাই।
হয়তোবা আন্দোলনের টাইম হয়েছে বা নির্বাচনের টাইম হয়েছে, তার আগে একটু দমন নিপীড়ন করেছে, একটু কোণঠাসা করে রেখেছে তারা, যাতে মাথা চারা দিয়ে না উঠতে পারে। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় কন্টিনিউয়াসলি দেখছি এই ডক্টর ইউনূস আওয়ামী লীগকে কোণঠাসা করে রেখেছে, দমন নিপীড়ন করছে, মারছে, মেরে ফেলছে, গুম করছে, হত্যা করছে, চাঁদাবাজি করছে। এখন বিএনপি আসার পরে সেম জিনিসটা ক্যারি করতেছে। থানার ভিতর ঢুকে মপ করা হচ্ছে, সেরির টাইমে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরি গাছে সেখান থেকে তুলে নিয়ে এসে মপ করা হচ্ছে। এভাবেই করে এখনো সেম প্যাটার্নে রাজনীতি চলছে। এদিক দিয়ে তারেক যে মুখে দিয়ে বক্তব্যে আওয়ামী লীগের কথা কিছুই বলছে না, কিন্তু তার নেতা কর্মীরা এবং এমপিরা প্রত্যেকটা জেলা উপজেলা আওয়ামী লীগের কর্মীদের উপর দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছে, স্টিমুলার চালিয়ে যাচ্ছে। সো সেম প্যাটার্নের রাজনীতি আওয়ামী লীগ যেটা করেছে, বিএনপি সেম প্যাটার্নের রাজনীতি করছে, কিন্তু বিএনপি 3 গুণ আরো বাড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ প্রথমবার যখন ক্ষমতায় এসেছিল 2009-এ প্রথম ট্রাম্প, তখন কিন্তু আওয়ামী লীগ সরকার খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করেছে। বিএনপি বিরোধী দল ছিল, বিএনপির উপর তেমন দমন নিপীড়ন চালানি। দ্বিতীয়বারও মোটামুটি ভালো ছিল। তৃতীয়বার থেকে আওয়ামী লীগ আস্তে আস্তে করে একটু অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করা শুরু করে দিয়েছে, বিএনপির উপর দমন নিপীড়ন বাড়ানো শুরু করে দিয়েছে। কিন্তু এখন বিএনপি দেখতেছি 12ই ফেব্রুয়ারি মাহমুদ নির্বাচনের পরে তারা প্রথম থেকে রাঘব বোয়াল হয়ে যাচ্ছে, প্রথম থেকে ফেসিস্ট আচরণ, স্বৈরাচারী আচরণ শুরু করে দিয়েছে। তারা দিবস বাদ দিয়ে দিচ্ছে, আওয়ামী লীগ কিছুই করে নাই, আওয়ামী লীগের কোনো অবদান নাই, দেশের দ্রব্যমূল্যের দাম বাড়তি সেটা কন্ট্রোল করতে পারছে না। কিন্তু শেখ হাসিনা যে সকল উন্নয়ন করে গিয়েছে সকল কিছু তারা ব্যবহার করে সুবিধা নিচ্ছে, জনগণকে বোঝানোর চেষ্টা করছে তারাই জনগণের জন্য সকল কাজ করছে। কিন্তু সকল কিছু তো শেখ হাসিনা করে যাওয়া, মেট্রো রেল করে যাওয়া, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করে যাওয়া, ডিজেল পাইপলাইন করে যাওয়া, তারপর আপনার পদ্মা সেতু করে যাওয়া, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে যাওয়া, এরকম হাজারো হাজারো প্রকল্প আছে শেখ হাসিনা করে যাওয়া। তো শেখ হাসিনার করে যাওয়া প্রকল্পতে আপনারা কাজ করছেন, সেটার আহামরি কি? উন্নয়ন তো শেখ হাসিনাই করে দিয়েছে, উন্নয়নের উপকার তো শেখ হাসিনা। শেখ হাসিনা তো ফেসিস্ট না রে ভাই, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের উপকারের আর্টিস্ট। এটাই রিয়েলিটি। আপনারা মানেন আর না মানেন, কথা বুঝতে পারেন নাই। সে কারণে আমি আপনাদেরকে প্রত্যেকটা দিন এই সকল বিষয় বারবার কেন আলোচনার মধ্যে তুলে এনে বলি, যাতে আপনারা মাথা থেকে ভুলে গেল ক্যাচ করে রাখতে পারেন যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি ছিল, কি করে গিয়েছে। আমি আরেকদিন শেখ হাসিনা বাংলাদেশের যতগুলো উন্নয়ন করেছে সকল উন্নয়নের তালিকা এনে একেবারে বসে মুখস্থ করে দরকার হলে দেখে দেখে আপনাদের কাছে আমি তুলে ধরবো শেখ হাসিনা কি কি বাংলাদেশে উন্নয়ন করেছে। প্রায় 81টা ছোট বড় প্রকল্প আছে শেখ হাসিনা বাংলাদেশের জন্য করে গিয়েছে, সেটা আর কোন সরকার 50 বছর ক্ষমতা থাকলে সেটা করে যেতে পারবে না। আমি লিস্ট ধরে ধরে বলবো আপনাদেরকে, আপনারা তখন মিলিয়ে নিয়েন যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি ছিল এবং শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি করেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশে কখনো উন্নয়ন করে ভোট পাওয়া যায় না, বাংলাদেশে কখনো উন্নয়ন করে কোন সরকার জনপ্রিয়তা অর্জন করতে পারে না। বাংলাদেশের রাজনীতি হচ্ছে কেমন জানেন? বাংলাদেশের রাজনীতি হচ্ছে ব্রেন ওয়াশের রাজনীতি। আপনি যত মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে পারবেন, আপনি যত মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে জনগণকে ব্রেন ওয়াশ করতে পারবেন, জনগণ আপনার ভক্ত হয়ে যাবে। এবং রাজনীতিবিদদের এখন একটা কালচার হয়ে গিয়েছে, এক রাজনীতিবিদ আরেকটা রাজনীতিবিদকে যত গালি দিতে পারবে, যে যার গালি যত সুন্দর এবং কমেডি হিসেবে দিতে পারবে, সে তত বড় নেতা, সে তত জনপ্রিয় নেতা বাংলাদেশ হতে পারবে, আর সে ভোট পাবে। এটাই এখন বাংলাদেশে চলছে। বাংলাদেশে এখন যে যত জোরে চিল্লাচিল্লি করে কথা বলতে পারে সে তত বড় নেতা, যুক্তি থাকুক বা কোনো উক্তি থাকুক সেটা কোনো ফ্যাক্টর না। কথা বুঝেন নাই? দেখেন না এখন নতুন নতুন কতগুলো এমপি হয়েছে, নাম হানজাল না মানজাল, এই 12ই ফেব্রুয়ারির আগে এগুলা নামও শুনিনি। এগুলা এখন এমন ভাবে বক্তব্য দেয়, এমন ভাবে হাত পা লড়ায়, মনে হচ্ছে সারা বাংলাদেশে বিশাল বড় নেতা ছিল, এত জনপ্রিয় নেতা এতদিন কোথায় ছিল, এদেরকে লুকে রাখা হয়েছিল, এরা এখন বাংলাদেশটা পুরা তছনছ করে দিতে পারবে। এক ডাকে বাংলাদেশের কোটি কোটি মানুষ তাদের ডাকে চলে আসবে। এই শিবচরের এমপি হানজালের কথা বলছে, মাত্র 28 বছর বয়স। তারপরে নাহিদ হোসেন পাটোয়ারি, সে টর্চার করতে 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 এই মির্জা আব্বাসের মতো লোককে একেবারে শেষ করে দিয়েছে। মির্জা আব্বাস এখন মেডিকেলে, ব্রেনের থেকে রক্তক্ষরণ হচ্ছে। তো এই পরিস্থিতি, এই নাহিদ হোসেন পাটোয়ারি যার কোনো ভোট নাই, 2000-3000 ভোট নাই, সে মির্জা আব্বাসকে গালে দিতে 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 এত জনপ্রিয়তা হয়ে গিয়েছে যে মির্জা আব্বাসকে সে হারিয়ে দেওয়ার অবস্থা হয়ে গিয়েছে। সো বাংলাদেশে উন্নয়ন করা লাগে না, বাংলাদেশে চিল্লাচিল্লি করে বক্তব্য দিবেন, অপোনেন্ট পার্টিকে গালাগালি করবেন, ফানি কিছু কথা বলে বলে জনগণকে হাসাবেন, জনগণ আপনাকে ভালোবাসা শুরু করবে, জনগণ আপনাকে ভোট দিবে। শেখ হাসিনার আমলে তো শেখ হাসিনার অনেক নেতারা এগুলো করে নাই, কথা বুঝেন না, গালাগালি উত্তেজিত হয়ে ফানি টানি এগুলো দেখায় না। শুধু একজনই দেখাইতো, ওবায়দুল কাদের। তিনি অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন সারা বাংলাদেশে, কিন্তু ওনাকে নিয়ে মানুষ মজা করতো, কিন্তু যুক্তি কথা বলতে পারতো না। যুক্তিসঙ্গত কথা না বলার কারণে জনপ্রিয়তা থাকার পর ওনার গ্রহণযোগ্যতা
কমে গিয়েছে। এই হচ্ছে যে বাস্তবতা। সো বাংলাদেশের রাজনীতিতে এখন যেটাই আমি বুঝতে পেরেছি, উন্নয়নের থেকেও এই সকল বিষয়গুলো যারা করতে পারে তারাই বাংলাদেশে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এই ট্রেন্ডও বেশি দিন থাকবে না। আধুনিক যুগে এই ট্রেন্ডও কিন্তু এই হয়তো আর 1-2 বছর এই ট্রেন্ডও চলে যাবে। ঘুরে ফিরে ওই উন্নয়নের দিকে মানুষ ফিরে আসবে, যে শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছে, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আর কোনো গতি নেই, শেখ হাসিনা ঠিক ছিল। আমি এরকম ফানি নেতা দিয়ে কি করব, আমি এরকম বেয়াদব গালাগালি করে এরকম নেতা দিয়ে কি করব, যে শুধু জোরে জোরে কথা বলে শুধু মাঠ গরম করে, এই হাসনাত আব্দুল্লাহদের মতো তারা বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে জনগণকে ব্রেন ওয়াশ করে, এবং ব্রেন ওয়াশ করে তারা নিজেরাই আবার কোটার জন্য আন্দোলন করে, তারা আবার চাকরি না করে, বিশেষ ক্যাডার না করে, তারাই আবার এমপি হয়ে যায়, তারাই আবার বাংলাদেশ থেকে 1000 কোটি টাকা কামিয়ে বিদেশে পাচার করে, তারাই আবার উপদেষ্টা হয়, তারাই আবার বাংলাদেশ চালায়। যেখানে একটা চাকরির জন্য আন্দোলন করেছে সেখানে তারাই আবার এমপি মন্ত্রী হয়ে তারাই আবার চুরি করে। তাহলে তো শেখ হাসিনার আমলের নেতারাই ভালো ছিল, তারা তো সকল ফাও কথা বলে জনগণকে ব্রেন ওয়াশ করা নেই। কথা বুঝতে পেরেছেন? আমি এই ভিডিওটা এত বড় করার কারণ হচ্ছে আমি A to Z যাতে আপনাদের কাছে তুলে ধরতে পারি, সেই কারণে ভিডিওটা আমার বড় করে করা, তাছাড়া আর কিছুই না। এ সকল বিষয় জনগণের কাছে তুলে ধরতে হবে আমাদের বারবার ভিডিও করে করে। একবার ভিডিও করেছি মাথায় ঢুকে না, আমাদের বারবার জনগণের কাছে এই সকল মেসেজ দিতে হবে যে এই টোকাইগুলো বাংলাদেশে কি করেছে এবং শেখ হাসিনা 16 বছরের শাসনামলে বাংলাদেশের জন্য কি করেছে। কথা বুঝতে পেরেছেন? এখনো যদি না বুঝেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের বোঝানোর চেষ্টা করব, যতদিন পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরছে না। শুধু ফিরলে হবে না, বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসা ছাড়া বাংলাদেশ আর উন্নয়ন সাধিত হবে না। বাংলাদেশ দেখবেন আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া শুরু করবে, বাংলাদেশে আবারও বিদ্যুৎ ঘাটতি হওয়া শুরু করবে, বাংলাদেশ সেম 2001 সাল থেকে 2000 শাসন আমলে ফিরে যাবে, বাংলাদেশের মধ্যে আবার জঙ্গিবাদের আস্ফালন ঘটবে। যেভাবে 2001 থেকে 2006 সালের শাসন আমলে 64 জেলার মধ্যে 63 জেলা বোমা হামলা হয়েছে শুধু মুন্সিগঞ্জ ছাড়া, সেভাবে করে সারা বাংলাদেশে আবার বোমা হামলা ঘটবে। জঙ্গিবাদের উত্থান অলরেডি শুরু হয়ে গিয়েছে। সংসদের মধ্যে দেখেন তারা কিভাবে পাকিস্তানি কায়দায় সংসদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়েছে প্রথম দিনই, প্রথম অধিবেশনে। সো আমরা মোটামুটি সকল কিছু জনগণ এখন বুঝি। আমাদের বাঙালি জনগণকে আর বিনাশ করতে পারবে না এই টোকাইগুলা এবং বিএনপির নেতারাও। আমার কথা হচ্ছে, বিএনপি যদি মাহবুবের নির্বাচনের পরও সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করে আমরা বাহবা দিব। যদি 2001 থেকে 2000 শাসন আমলের মতো দেশটাকে পরিচালনা করে আমরা বাহবা তো দিবই না, বরং সমালোচনা করব, এবং আওয়ামী লীগ সরকারকে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার সেটাও আমাদের করতে হবে। কারণ আমরা বাংলাদেশের ভালো যখন চাই, বাংলাদেশের জনগণের যখন ভালো চাই, সো আমাদের বাংলাদেশের জনগণের হয়ে কথা বলতে হবে। এটাই যে সকল ইনফ্লুয়েন্সার আছে তাদের হওয়া প্রয়োজন, যে যে মতাদর্শ হন না কেন। কারণ সবার আগে আমাদের দেশ, সবার আগে আমাদের দেশের জনগণ। সো তাদেরকে মাথায় রেখেই আমাদের কথা বলতে হবে। আর আমি তাদেরকে মাথায় রেখেই আমি সবসময় আলোচনা করি। কেউ আমাকে গালি দেখ, কেউ আমাকে দালাল বলুক, আমার কিচ্ছু যায় আসে না। আর সবচেয়ে দুঃখ লাগে বাংলাদেশের মানুষের কিছু নীতিগত সিদ্ধান্তের কারণে। বাংলাদেশের মানুষ যখন যে দল ক্ষমতায় থাকে সে দলকে একেবারে পছন্দ করে না, এবং সেই দলের যত জনপ্রিয়তা থাকুক, সে দল যত জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসুক, সে দলের জনপ্রিয়তা 6 মাসের মধ্যে কমতে শুরু করে, 10 থেকে 15% অটোমেটিক্যালি কমে যায়। বাংলাদেশের মানুষের একটাই সমস্যা, বিরোধী দলে যে থাকে তার জনপ্রিয়তা বেড়ে যায়, তাকেই ভালোবাসতে বাংলাদেশের জনগণ শুরু করে। সেই কারণে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থা নির্বাচন দিলে, তখন যদি আওয়ামী লীগ সরকার 20% ভোট পেত, এখন আওয়ামী লীগের যদি কলা গাছও নির্বাচনে অংশগ্রহণ করতে, নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দিত এই ডক্টর ইউনূস সরকার, কোন জায়গায় প্রচারণা ছাড়াও আওয়ামী লীগ 100-র উপরে আসন পেয়ে যেত। কারণ যে রাজনৈতিক দল সরকারে থাকে না, যার পতন হয়, তার প্রতি জনগণ কিছুদিন পরে সিম্পেথি চলে আসে। কারণ তার দৃশ্যমান ব্যাপারগুলো দেখতে পারে, চিন্তা করতে পারে, অনুধাবন করতে পারে, সে কি উন্নয়ন করেছিল, আগের বিষয়গুলোর সাথে কম্পেয়ার করতে পারে। এখন বাংলাদেশের যতগুলো সরকার এসেছে 1971 সালের পরে, জনগণ এখন কম্পেয়ার করে দেখতেছে শেখ হাসিনার 16 বছর শাসন আমলে রাইট ছিল। আমরা তো বড় ভুল করে ফেলেছি শেখ হাসিনার পতন করে। এই ডক্টর ইউনূসের 16-17 মাসের শাসন আমল দেখে তো আরো আফসোস করতেছে। এখন বিএনপির 12 ফেব্রুয়ারি মাহবুব নির্বাচনের পরে 1 মাসে বিএনপি এমপি মন্ত্রীদের বক্তব্য দেখে আরো ভয় পাচ্ছে যে 5টা বছর কিভাবে ক্যারি করবে এরা, বাংলাদেশ তো অবস্থা খারাপ করে ফেলবে। সো এই 5টা বছর যদি বিএনপি ক্যারিও করতে পারে বা সরকার চালিয়ে নিয়েও যেতে পারে, 5 বছর পরে এটা ধরে রাখেন বাংলাদেশের মানুষ 200-250 আসন জিতিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনবে। নিম্নে 200টা আসন পাবে আওয়ামী লীগ, আর যদি হাইয়েস্ট বলি 220 থেকে 30টা আসন পেয়ে যাবে। এত পরিমাণ ভোট পাবে আওয়ামী লীগ। ইতিহাসের সকল রেকর্ড
ছড়িয়ে যাবে, ছাড়িয়েই আওয়ামী লীগ আবার ক্ষমতায় বসবে, এটা 100%। আশা করছি আপনারা মোটামুটি সকল বিষয় এই লং ভিডিওর আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো বিষয় কনফিউশন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে জানাতে পারেন, এবং এখানে কমেন্ট বক্স আছে ইউটিউবের ভিডিও, এই কমেন্ট বক্সও কমেন্ট করতে পারেন। আমি উত্তর দিয়ে আপনাদেরকে কিছু বলার বা কিছু বোঝানোর আবারও চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।